দেখছেন কলকাতা টিভি আরো 12 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর আরো 12 ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি অভিক। অভিক, শুরুতে যে খবরে নজর রাখবো, গতকাল ভোট চলাকালীন সন্দেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয় এবং যার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে সেই আবু তালেব কোথায় রয়েছে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অস্ত্র উদ্ধারের পর থেকে খোঁজ নেই তার একেবারে, এবং কে এই আবু তালেব সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল। এবং যেমনটা জানা গেছে যে এই আবু তালেব তিনি কিন্তু পেশায় একজন টোটো চালক। এই আবু তালেব মোল্লা কেন একজন এই টোটো চালকের বাড়িতে, তার বাড়িতে এই ধরনের অস্ত্রশস্ত্র মজুত রাখা হয়েছিল, সেক্ষেত্রে শেখ শাহজাহান তারও কিন্তু আই কার্ড উদ্ধার করা হয়েছিল এই আবু তালেবের বাড়ি থেকে। সেক্ষেত্রে কোনোভাবে কি এই শেখ শাহজাহানের সঙ্গে আবু তালেবের কোনো সম্পর্ক রয়েছে? যে ঘটনা আমরা গত 5ই জানুয়ারি দেখেছিলাম, তারপরে কি এই অস্ত্রশস্ত্র সেখানে মজুত করা হয়েছিল, নাকি লোকসভা নির্বাচনের আবহে সেখানে অস্ত্র মজুত করা হয়েছিল? সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং এই আবু তালেবকে নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। একদমই তাই, এবং এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আবু তালেবের শ্বশুর বাড়ি, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা গত 5ই জানুয়ারি দেখি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলা এবং তারপর রাজ্য রাজনীতির সামনে এই সন্দেশখালী বিষয় সামনে আসে, কিন্তু এই যে অস্ত্র উদ্ধার, সাধারণ একজন টোটো চালকের বাড়ি থেকে কিভাবে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এলো? কোনো কিছু কি লুকাতে তার বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল? এখনো পর্যন্ত কি অনুমান, কি কি বিষয় সামনে আসছে এই বিষয়ে? দেখো, একেবারে সেইটা লাখ টাকার প্রশ্ন, কে এই আবু তালেব। অর্থাৎ আবু তালেব বলছে, যেটা হচ্ছে তদন্তকারীরা যেটা বারবার বলছে, শেখ শাহজাহানের একদা ঘনিষ্ঠ, অর্থাৎ এখানকার যে তৃণমূলের মেম্বার তার নাকি ঘনিষ্ঠ জামাই। কিন্তু আবু তালেব কিন্তু একটা সাধারণ টোটো চালক, তিনি সাধারণভাবে জীবনযাত্রা করতে, এমনটাই বলছেন। কিন্তু গত এর যে আদি বাড়ি ছিল যে নেহাটের বাউনিয়া, তারপর থেকে তিনি মল্লিকপুরে চলে আসেন। এখানে এসে তার শ্বশুরবাড়ি, এখানে বিয়ে থা করেন তাসমিনা বিবিকে, তারপরে এখানে তার স্থায়ী ঠিকানা হয়। তারপর থেকে গত 5 বছর ধরে এখানে একাধিক টোটো চালক সব মাছের বেড়ির সঙ্গে তাই যুক্ত ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 2000 লোকসভা নির্বাচনের বাড়িতে, তার বাড়ি থেকে যে পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, যে বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে, এই অস্ত্রের উৎস কোথায়, অস্ত্র কোথা থেকে আসলো, কে রাখলো, কোথায় গেল? কিন্তু ইতিমধ্যে রীতিমতো কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশ্ন। দেখো, তুমি জানো আধিকারিকরা, বিশেষ করে যেমন সিআরপিএফ জওয়ান নিয়েছে, তারপর এনএসজিকে নামানো হয়েছে। যে এনএসজি নামানো হয় বড় বড় ঘটনা, অর্থাৎ মুম্বাই বিস্ফোরণের সময় সেই এনএসজিকে নামানো হয়েছে। আমি এখন রয়েছি সোজাসুজি আবু তালেবের শ্বশুর বাড়ি। সেই শ্বশুর বাড়ি দেখতে হচ্ছে, আমি তার একমাত্র শ্বশুরের সঙ্গে কথা বলবো। যে শ্বশুর যে বারবার বলা হচ্ছে আবু তালেবের সম্বন্ধে, আবু তালেব তো সাধারণ মানুষ, এই যে তার বাড়িতে অস্ত্র পাওয়া গেলো, বোমা মজুত করা হলো, এটাকে কি চোখে দেখছেন না? নিন্দাজনক, খারাপজনক। এই জিনিসটা সাধারণ মানুষ একটা এরকম করছে, খারাপ লাগছে আমাদের। আমাদের একটা ইয়ে ছিল, সেইটা একটা নষ্ট হয়ে গেছে আমাদের। আর বিশেষ করে তো আপনার বাড়ির জামাই। আমাদের বাড়ির জামাই ঠিক আছে, কিন্তু তিনি তানার মানে বাড়ি ওখানে, আমার বাড়ি এখানে। ওনার সঙ্গে তো আমাদের কোনো রিলেশনও নেই, আর কোনো ইয়েও নেই। ঠিক আছে, এবার উনি কি করছে না করছে সেটা কি আর আমাদেরকে জেনে করবে না আমাদেরকে জানবো আমরা? বলো, আর কি করতেন? অ্যাকচুয়ালি করতো, টোটো চেলে খেত, ঘেরি বেড়িতে আঁটল ঝেড়ে খেত, এটাই। তাছাড়া আর কোনো কিছু আমরা চোখে দেখিনি। হঠাৎ এই আগ্নেয়াস্ত্র, বিদেশি অস্ত্র বলছে, বোমা বিস্ফোরণ, কি এটা কি চোখে দেখবো? এটা কি চোখে দেখবো? এটা আমরা কিছুই জানি না এই সম্বন্ধে, যে এইসব জিনিসগুলো কি করে কোথাতে গেলো, কিভাবে পেলো, আমরা কিছুই জানি না, কিছুই জানি না। কোন জায়গায় কিন্তু এটা অদৃশ্যের কাজ করছে না না না, সেরকম কোনো জায়গায় যে বলা হচ্ছে বারবার যে আন্তর্জাতিক পাচার চক্রে মানে অস্ত্র, জানি না এসব সম্বন্ধে কিছুই জানি। আপনার জামাইটা কিভাবে দেখতেন আপনারা? আমরা দেখতাম ভালো মানুষ, টোটো চালিয়ে খেত, এইটাই দেখতাম, তাছাড়া আর কিছুই দেখতাম না। ওনার স্ত্রীকে তো নিয়ে গেছে সিবিআই, জানি না কে নিয়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো? আমরা যেটা প্রশাসন করবে সেটাই আমাদেরকে মানতে হবে, মানবো। তো কোনো জায়গায় একটা আতঙ্ক কাজ করছে না? এরকম কোনো ইনফরমেশন, এরকম কোনো কিছু আমাদের জানা নেই। না, আপনাদের কোনো আতঙ্ক কাজ করছে মল্লিক? না না, কোনো নেই। আমাদের মল্লিক পাড়াটা হচ্ছে শান্ত শৃঙ্খলা পাড়া, কোনো গন্ডগোল, কোনো ঝামেলা কিছুই নেই, খুব শান্তশিষ্ট যাকে বলা হয়। এর বেশি কিছু আর নেই এর মধ্যে। তাই যে বারবার বলা হচ্ছে যে তার বাড়িতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, তার বাড়িতে বিপুল পরিমাণে অস্ত্র রাখা হয়েছিল অস্ত্র লুকানোর জন্য, এই কথাটা কতটা সত্য? আমি জানি না স্যার, এই কতটা সত্য কতটা মিথ্যা সেই জানে, যে করেছে, যারা বলছে তারাই জানে। এই বিষয়ে কিছুই জানি না স্যার, এর সম্বন্ধে এই বিষয়ে আমরা থাকি না। আমরা চাষবাস করে খাই, মাঠে ঘাটে খেটে আমরা
আমাদের জীবনযাপন চলে। এখানে তো অনেকটা ফাঁকা ফাঁকা বাড়ি দেখলাম, একটা বাড়ির সঙ্গে। এই তো আমাদের এই ধান তোলা হচ্ছে, এই তো সামনে আমাদের মাঠ থেকে ধান তুলে আমরা চাষবাস করে ইনকাম করে খাচ্ছি, তাছাড়া আমাদের তার কোনো নেই। হ্যাঁ, তুমি শুনলে একেবারে তিনি যেটা জানালেন, সাধারণ ছেলে সাধারণ যে ঘরের ছেলে, টোটো চালিয়ে দেখতো, সে ভালো ছেলে হিসেবে তার পরিবারের মেয়েকে তারা বিয়ে দিয়েছিল, কিন্তু সে বিয়ের পর থেকে সে একটা আলাদা জায়গায় থাকতো। কিন্তু তার বাড়িতে যে অস্ত্র পাওয়া গেল বিপুল পরিমাণে, বিদেশি অস্ত্র, পাশাপাশি বোমা, এইটা নিয়ে তাদের অজান্তা। বলছে এটা আমরা কোনোদিন আগেও জানি না, কাউ শুনিও নি। সে সাধারণ একটা টোটো চালিয়ে খেত এবং ভালো ছেলে হিসেবে তারাই কিন্তু তাদের মেয়েকে বিয়ে দিয়েছিলেন। ইতিমধ্যে কিন্তু তসলিমা বিবিকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা, এবং আবু তালেবের যে বিষয়ে জানতে চাইবো, সিবিআই আধিকারিকরা তারা এখনো পর্যন্ত কি অনুমান করছে আবু তালেব কোথায়? এখনো পর্যন্ত এই বিষয়ে প্রাথমিকভাবে কি তথ্য সিবিআই এর হাতে? দেখো, তুমি জানো চলতি বছরের 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা যায়, একদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে, অন্যদিকে বিশেষ করে তার বাড়িতে নাকি প্রচুর অস্ত্র মজুত করা আছে সেই দাবিতে যখন যায়, সেই গেলে তখনই জানতে পারা যায় যে সেখানে গিয়ে আক্রান্ত হয়, ইডি আধিকারিকরা ভাঙচুর করা হয়, তাদের মারধর করা হয়, এবং সেখানে অভিযোগ ওঠে যে শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। তার মধ্যেই আবু তালেবের নাম চলে আসে, এমনটা মনে করছে তদন্তকারীরা। ইতিমধ্যে তুমি জানো শাহজাহানকে ইডি হেফাজতে নেওয়ার পরে তিনি এখন বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। এই তাকে তদন্ত করে কি এই আবু তালেবের নাম পাওয়া গেল, এবং 55 দিন বাদে যখন শেখ শাহজাহান গ্রেপ্তার হয়, তারপর থেকে কিন্তু আবু তালেবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সঞ্জিত, কোন রকম কোন রাজনৈতিক নেতার সঙ্গে তার যোগসূত্র ছিল বা তার বাড়িতে যাওয়া আসা ছিল, পরিবারের সদস্যরা বা তার শ্বশুরবাড়ির লোকজন এ বিষয়ে কি কিছু বলছেন? না, দেখো, আমি আরো একবার জিজ্ঞাসা করবো, যে রাজনৈতিক ছিল বলে ওখানকার সাধারণ মানুষ বলেছে, কিন্তু এখানে কোনো নেতাদের আসা যায়নি, সাধারণ টোটো চালক। আচ্ছা, উনি কোনো দলের সঙ্গে কি যুক্ত ছিলেন? না না, কোনো দলের সঙ্গে কোনো যুক্ত না, কিছু না, সাধারণ মানুষ খেটে খেত। তৃণমূল করতো কি? না না, কোনো তৃণমূল বলতে গেলে সাধারণ, যেরকম এখন ক্ষমতায় তৃণমূল আছে, তৃণমূল করছে। এই তৃণমূল বলতে সমর্থন, সমর্থন, টিএমসি পার্টি আছে, টিএমসি পার্টিতে এখন সমর্থন আছে, এই, তাছাড়া তার কিছু না। যে পার্টির সঙ্গে সংযুক্ত থাকা, পার্টির সঙ্গে ঘোরাফেরা, এরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে। টোটো ছিল, রিসেন্টলি তো টোটো কিনেছে, এর আগে ছিল মানে সরকারি খাল, সেই খালে কাঁটল বসিয়ে মানে ঘুনি পেতে মাছ ধরে খেত, এটাই। আর এই যে বলা হচ্ছে যে শেখ শাহজাহানের একদা ঘনিষ্ঠ, বিপুল পরিমাণে তার সঙ্গে এখন প্রভাবশালী যোগসূত্র, এটাকে কি চোখে দেখছে? এটা আমরা বলতে পারবো না। একদমই সঞ্জিত, বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের মনে যে প্রশ্ন, যে সন্দেহ দানা বাঁধছে, যে সাধারণ একজন টোটো চালক হয়ে, একজন টোটো চালক পেশা হয়ে কিভাবে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র তার বাড়িতে এলো, যদিও রাজনৈতিক কোনো প্রভাবশালী নেতার সঙ্গে তার যোগসূত্র ছিল কিনা এই বিষয়ে এখনো পর্যন্ত তারা কিছু বলতে পারছেন না। ধন্যবাদ জানাবো, সরাসরি সন্দেশখালী থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। একদমই তাই, কিন্তু কে এই আবু তালেব সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছিল শুরু, এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই আবু তালেব, এবং বিবাহ সূত্রে সে গত 5 বছর ধরেই মল্লিকপাড়াতেই ছিল। মল্লিকপাড়ায় তার ঠিকানা। পেশায় টোটো চালক আবু তালেব মেছোভেরির সঙ্গেও যুক্ত ছিলেন। শাহজাহানের গ্রেফতারির পর থেকে উধাও হয়ে যান। তবে এই টোটো চালকের বাড়িতে কোথা থেকে এত অস্ত্র এলো, কিভাবে এই অস্ত্র মজুত করা হয়েছিল, কারণ তার বাড়ির মেঝে থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়, 380টি কার্তুজ উদ্ধার হয়েছে একেবারে, এবং দেশি বিদেশি একাধিক পিস্তল সেখান থেকে উদ্ধার করা হয়েছে, একাধিক কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাহলে কি কোনোভাবে এই আবু তালেব সে কি আন্তর্জাতিক অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিল, সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে। এবং সে কিন্তু বিবাহ সূত্রে গত 5 বছর ধরে মল্লিকপাড়া, সেখানেই তার ঠিকানা ছিল, সেখানেই সে থাকতো। তবে এই আবু তালেব, যাকে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, সেই আবু তালেবের কিন্তু ভালো ছেলে, এমনটাই কিন্তু দাবি করছেন সেখানকার স্থানীয় মানুষজন। এবং গতকালই আমরা দেখলাম, যখন লোকসভা নির্বাচন চলছিল, সেই সময় সিবিআই আধিকারিকরা তারা যখন সন্দেশখালীতে পৌঁছন, এবং সেখানেই এই আবু তালেবের বাড়ির মেঝে খুঁড়তেই একাধিক আগ্নেয়াস্ত্র সেখান থেকে উদ্ধার করা হয়। এনএসজি টিম গিয়ে সেখানে পৌঁছায়, এবং তখন থেকেই কিন্তু এই আবু তালেবের সন্ধান চালানো হচ্ছে।
আর আবু তালেবের বাড়িতেই কলকাতা টিভি এবং সেই ছবি আপনাদের সামনে যেরকম তুলে ধরলাম, এই বাড়ি থেকে যে বাড়ি দীর্ঘদিন তালা বন্ধ ছিল, গতকাল সিবিআই আধিকারিকরা সেখানে তালা ভেঙে ঢোকে এবং এত বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সন্দেশখালীতে গতকালই সিবিআই এনএসজি আর ভোটের আবহে এই সিবিআই আধিকারিকরা একেবারে পৌঁছে যাওয়া, সিবিআই সক্রিয়তা তা নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল। মুখ্য নির্বাচনী আধিকারিককে অভিযোগ জানানো হয়েছে। আর তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ জানানো হচ্ছে যে পুলিশকে না জানিয়ে কেন এই ধরনের অপারেশন চালানো হলো সন্দেশখালীতে। যখন দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন চলছিল সেই সময় সন্দেশখালীতে সেখানে কেন এই ধরনের অভিযান চালানো হলো, যেখানে রাজ্য পুলিশের বম্ব স্কোয়াডের সাহায্য চায়নি সিবিআই, অস্ত্র উদ্ধার করা হয়েছে নাকি সিবিআই এনএসজি পরিকল্পনা করে রেখেছে? নিশ্চয়তার সঙ্গে জানার উপায় নেই। সম্ভবত সিবিআই এনএসজি কে নিয়ে বিজেপি ছক রাজ্যের এবং রাজ্যের যে সাধারণ ভোটাররা রয়েছেন তাদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে এই ধরনের কাজের মধ্যে দিয়ে। আর এই কাজে বিজেপি হাতিয়ার হচ্ছে সিবিআই। ভোট চলাকালীন রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া হয়, চিঠিতে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং নির্বাচন কমিশনকে এই সন্দেশখালীর সিবিআই হানা নিয়ে যে চিঠি দিয়েছে সেই চিঠিতে লেখা রয়েছে যে ভোটের সময় বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানায় তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলির কণ্ঠরোধ করা হচ্ছে। এই জন্য জরুরি ভিত্তিতে একটি নির্দেশিকা দিক কমিশন, সেই মর্মেই কিন্তু নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল। এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এনএসজিকে সেখানে পাঠানো হয়েছে, কেন রাজ্য পুলিশের সাহায্য নেওয়া হয়নি, এই সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলছেন তিনি এ বিষয়ে, তার কি প্রতিক্রিয়া শোনাব। এই সন্দেশখালীর ঘোলা জলে বিজেপি রাজনীতি করতে চাইছে। সারা দেশের মানুষ জানে এই এনএসজির ব্যবহার হয়েছিল 26/11 মুম্বাইয়ের তাজ বিস্ফোরণে। সারা দেশের একটা মানুষও বিশ্বাস করে না যে এই সন্দেশখালীর ঘটনা সেই তাজ বিস্ফোরণের সাথে তুলনীয়। প্রসঙ্গত যে বোমা উদ্ধার করা হয়ে গেছে সেটা দেখা গেছে দেশি বোমা, অথচ সেটার জন্য নিয়ে আসা হলো এনএসজিকে। অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে তারা কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে চলছে, এবং সেই কারণেই রাজ্য প্রশাসনকে বদনাম করার জন্যে সন্দেশখালীর এই ঘটনায় এনএসজির মতো একটা সংস্থাকে নিয়ে এনএসজির মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এই রাজনীতিকরণের সংকীর্ণতা বিজেপি করতে পারে, এর যোগ্য জবাব সন্দেশখালী সহ সারা বাংলার। আপনাদেরকে শোনালাম শান্তনু সেন, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন। এবং এই নিয়ে কিন্তু বিরোধীরা তারা তো ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে। তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল, তার একটি চিঠি দিয়েছে এবং সেই চিঠিতেই উল্লেখ করা হয়েছে যে কেন দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন যখন চলছে সেই আবহে রাজ্যকে কিছু না জানিয়েই এই ধরনের অপারেশন সেখানে চালানো হলো। অন্যদিকে এ বিষয়ে বিজেপির নেতা, বিজেপি মুখপাত্র শিশির বাজোরিয়া তার সঙ্গেও যেরকম আমরা কথা বলেছিলাম এবং তিনিও যেরকম প্রতিক্রিয়া দিয়েছেন যে কোথাও গিয়ে রাজ্য পুলিশের সাহায্য দেওয়া হয়নি, যে বিষয়ে তৃণমূলের তরফে অভিযোগ, তিনি কিন্তু সেই অভিযোগকে নস্যাৎ করেছেন। এবং তিনি যেমনটা জানিয়েছেন আমাদের যে সিবিআই আধিকারিকরা মূলত তারা কিছু সন্ধান পেয়েছিল বলেই তারা সন্দেশখালীতে পৌঁছন। অন্যান্য আরো খবরের আপডেট নিয়ে ফিরছি বিরতির পর। আরো বড় নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালীতে তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে বিপুল অস্ত্র, দেশি বোমা উদ্ধার, এমনটাই দাবি সিবিআই। তবে শুভেন্দু অধিকারী তিনি অন্য দাবি করছেন। একেবারেই তাই। এবং শুভেন্দু অধিকারী তিনি যেমনটা দাবি করছেন যে সন্দেশখালীতে সেখান থেকে কিন্তু আরডিএক্স উদ্ধার হয়েছে। শুক্রবার দাবি করেছেন বিরোধী দলনেতা, যদিও সিবিআই যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে আরডিএক্স এর কোনো উল্লেখই নেই।
তাহলে এই আরডিএক্স এর খবর কোথা থেকে পেলেন শুভেন্দু অধিকারী, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী দলনেতার আরডিএক্স তত্ত্ব এবং যে তথ্য সিবিআই এর কোনো লিস্টেই নেই, সিবিআই এনএসডি তারা কোনো রকম কোনো এ বিষয়ে তথ্য সামনে আনেননি, কোনোদিকে আরডিএক্স তথ্য খাড়া করলেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন তিনি শোনাবো। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই, আজকে প্রমাণ হয়ে গেছে। এই রাজ্য যতুগৃহ, আমডাঙ্গা, এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা, যা সবাই ট্রেলার দেখেছিলেন। আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। আপনাদেরকে শোনালাম শুভেন্দু অধিকারী, তিনি ঠিক যেমনটা দাবি করছেন এই আরডিএক্স তত্ত্বের কথা তিনি বলেছেন, এরই পাল্টা দিয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তিনি শুনুন। শুভেন্দু অধিকারী আরডিএক্স প্রয়োগকে বলেছেন, আমি জানি না আরডিএক্স এর ফুল ফর্মটা শুভেন্দু অধিকারী জানে কিনা। তার ভাগ্য ভালো শুভেন্দু অধিকারী মানে পশ্চিমবঙ্গবাসী যে বলেনি যে ওখানে হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটম বোমা ফেলেছিল আমেরিকা, পারমাণবিক বোমা পাওয়া গেছে, বলেনি এটা পশ্চিমবঙ্গবাসী পাবে। কালকে দেখছে ভারতবর্ষে মানুষ যে নাটক দেখছে, মানে এজেন্সিকে চাকর বাকরে কাজ করাতে দেশের সবচেয়ে শ্রেষ্ঠ এজেন্সিরা এনএসডির মতো এজেন্সিকে যারা এই জায়গায় নামিয়ে আনলো, মানে এর থেকে হাস্যকর, এর থেকে জোকার, এর থেকে মকারি অফ এজেন্সি ভারতবর্ষের বুকে আর কিছু হতে পারে না। ন্যাশনাল সিকিউরিটি গ্রুপ এনএসজির মতো গ্রুপের কমান্ডোরা তাদের রোবোটিক্স বাহিনী নিয়ে, মানে মোটামুটি জোকলাম যুদ্ধে বোধহয় এরকম বাহিনী ব্যবহৃত হয়। এই জায়গায় যারা এজেন্সি মান সম্মানটা সুযোগ দেবেন, অবশ্য বিজেপির মান সম্মান সব দিক দিয়ে ডোবা। আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদের সরডাঙ্গায় সেখানে বোমাবাজির অভিযোগ উঠলো। বোমায় জখম হয়েছেন 7 জন তৃণমূল কর্মী। মূলত জমি বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছেন ভরতপুর থানার পুলিশ। একেবারেই তাই, এবং আহত যারা হয়েছেন তাদেরকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে জমি বিবাদের জেরেই কিন্তু এই বোমাবাজির ঘটনা, এবং সেই বোমাবাজির ঘটনাতেই উত্তপ্ত হয়ে ওঠে ভরতপুরের পরিস্থিতি। জমি বিবাদের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই ঘটনাতেই বোমাবাজিতে জখম হলেন 7 জন। লোকসভা নির্বাচনের আবহে মুর্শিদাবাদে বোমাবাজির ঘটনা সামনে আসছে। বোমায় জখম হয়েছেন 7 জন তৃণমূল কর্মী। জমি বিবাদের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, প্রাথমিকভাবে এমনটাই জানা যাচ্ছে। তবে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদের সরডাঙ্গায় বোমাবাজির অভিযোগ। একেবারেই তাই, তৃতীয় দফায় যেখানে নির্বাচন রয়েছে মুর্শিদাবাদে, ঠিক তার আগেই এই ধরনের বোমাবাজির ঘটনা ঘটল সেখানে, যেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং জমি বিবাদের থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। তারপরেই এই ধরনের বোমাবাজির ঘটনা। অভিজিৎ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। অভিজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে, কি পরিস্থিতি এই মুহূর্তে ভরতপুরে? দেখো, এই মুহূর্তে পুলিশ যে সমস্ত অভিযুক্তরা রয়েছে তাদের খোঁজে যেমন তল্লাশি চালাচ্ছে, গ্রামের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে যে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। দেখো, যে ঘটনাটা ঘটেছে সেটা তাতে কিন্তু ওই গ্রামের, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সরডাঙ্গা গ্রামের যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন তৃণমূল কংগ্রেসের মাফুজা বিবি খাতুন সহ মোট 7 জন আহত হয়েছে। যদিও যারা আক্রান্ত এবং আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা কিন্তু বোমায় জখম নয়। তাদের সঙ্গে দুপক্ষের সংঘর্ষ হয়েছিল, সংঘর্ষের পরই কিন্তু বোমাবাজি হয় গ্রামে। এই মুহূর্তে দেখো যে গ্রামে আতঙ্কের পরিবেশ রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে, এই মাফ করবে, যে লোকসভা নির্বাচনের আগে যে ঘটনা, তাতে কিন্তু আতঙ্কিত গ্রামবাসীরা। এই ঘটনার সূত্রপাত কিন্তু, যদিও আজকে জমি বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে, তবে এই ঘটনার সূত্রপাত কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই। অর্থাৎ ওই গ্রামে সাইদুল শেখ, যে গতবারে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী ছিল, সে টিকিট পায়নি, অর্থাৎ নির্দলে দাঁড়িয়েছিল, এবং আনসার শেখ, অর্থাৎ আনসার শেখের স্ত্রী মাফুজা বিবি কিন্তু ওখানে টিকিট পেয়েছিল। তারপরেই
থেকে দুটো পরিবারের মধ্যে কিন্তু একটা বিবাদ ছিল একটা জমি নিয়ে। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রেষারেষি চলছিল, তার জেরে এই ঘটনা বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে। তবে আজকে যে ঘটনাটা ঘটেছে, দেখো যে জমিতে একটা ছাগল ধান খেয়েছিল, তাকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের ঘটনা, অর্থাৎ মোট 7 জন আহত হয়েছে। অভিজিৎ, এই যে ঘটনা ঘটলো, বোমাবাজির ঘটনা ঘটলো, এই ঘটনাতে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কাউকে আটক বা গ্রেফতার কিছু করা হয়েছে? দেখো এই মুহূর্তে পর্যন্ত মাত্র 2 জনকে আটক করে রেখেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তবে এই ঘটনায় যারা অভিযুক্ত ছিল সাইরুল শেখ এবং তার পরিবারের লোকজন যে আক্রমণ চালিয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে গ্রাম ছেড়ে পালিয়েছে। গ্রামে থমথমে পরিবেশ রয়েছে। তবে সাইরুল শেখ সহ যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, যারা আক্রমণ চালিয়েছে, তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এছাড়াও কিন্তু গ্রামবাসীদের কাছেও, কিন্তু গ্রামের মানুষদের কাছেও বিষয়টা খতিয়ে দেখছে। এছাড়া দেখো যে গ্রামে, যেহেতু ওই গ্রামটা দীর্ঘদিন থেকেই উত্তপ্ত ছিল, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ওই গ্রামেও সিসিটিভি বসিয়েছে, অর্থাৎ সিসিটিভি দিয়েও কিন্তু পুলিশ নজরদারি চালাচ্ছে যে কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বা যারা জড়িত। একেবারে পুলিশ তদন্ত করছে। আপাতত ধন্যবাদ অভিজিৎ তোমাকে। অভিজিৎ ঘোষ এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আরো 12 সময় এখন একটা বিরতির। অন্যান্য আরো খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, ময়নায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় নিহতের মায়ের অভিযোগের তীরে স্বপন ভৌমিক সহ বেশ কিছু। একদমই তাই, এবং লোকসভা নির্বাচন চলছে এবং সেই আবহেই ফের বঙ্গে খুনের অভিযোগ, যেখানে এক বিজেপি কর্মী, তাকে খুন করা হয়েছে, যার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়, এবং সেই ঘটনাতেই তৃণমূলের বেশ কিছু নেতা কর্মীর বিরুদ্ধেই এই অভিযোগ এনেছে ওই মৃতের পরিবার। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপি প্রার্থী, বর্ধমান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই মুহূর্তে সেখানে গিয়েছেন, সেখানে মৃতের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে বিজেপি কর্মী, তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ময়নার এই ঘটনাতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গিয়ে পৌঁছন। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। সৌম্যজিৎ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বললেন তার পরিবারের সঙ্গে। ভোটের আবহে এ ধরনের ঘটনা, পরিবারের তরফে কি দাবি করা হচ্ছে, কি জানাচ্ছে পরিবারের সদস্যরা? যেটুকু জানা যাচ্ছে যে নিহত যে ছিলেন তার মা হেনারানী মির্জা আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন দেখা করতে যান, তখন কিন্তু সরাসরি বেশ কিছু তৃণমূল নেতাকর্মীর নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে বলেন, যেমন সব 2 ছেলে বুদ্ধদেব এবং সহদেব নামে এই বেশ কয়েকজনের কথা তার কাছে তুলে ধরেছেন। এবং প্রত্যুত্তরে ময়নার বিধায়ক বলেন যে এদের সাথে পশ্চিম মেদিনীপুরের সবং এবং পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বেশ কিছু তৃণমূল গুন্ডার যোগ রয়েছে। এবং হেনা দেবী বলেন যে এই যে যাদের কথা বললেন তারা সবসময় তার উপর অত্যাচার করতো এবং বাড়ি লক্ষ্য করে নাকি বোমা ছোড়া হতো, এমনটা অভিযোগ তুলে ধরেন প্রাক্তন বিচারপতির সামনে। ভাস্বতী। একদমই, ধন্যবাদ সৌম্যজিৎ। আপনাদেরকে আরো জানিয়ে রাখবো, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে ময়নাতে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, এবং ওই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছে গেলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তাকেই টার্গেট করা হচ্ছে। এখানে একজন মানুষ তো বললেন যে এখনো পর্যন্ত তৃণমূলের কেউ তো খুন হয়নি, যারা খুন হচ্ছেন সবাই বিজেপিরই হচ্ছেন। আর একটা অভিযোগ এনারা করলেন যে এই মমতা ব্যানার্জির পুলিশ, এরা বাছাই করে করে যারা বিজেপি কর্মী তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যে মামলা সাজাচ্ছে। সামান্য হলেও কিছুটা অবশিষ্ট আছে। এই কারণে আমি বলছি যে আদালত আছে এখনও। এই ঘটনায় গ্রেপ্তার না হওয়ার কারণ হচ্ছে যে দুষ্কৃতীরা সম্ভবত তৃণমূলের লোক, যে কারণে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। তৃণমূলের দুষ্কৃতি হলে তো দুষ্কৃতি নয়, সেখানে পুলিশের উপর তো ভরসা রাখা যায় না। তো সেই জন্য কেন্দ্রীয় তদন্তকারী দলের তদন্ত এখানে হওয়াটাই উচিত। আপনাদেরকে শোনালাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার প্রতিক্রিয়া। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার মধ্যেই বাংলায় রাজনৈতিক কর্মীকে খুনের অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলেই অভিযোগ পরিবারের। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ, এবং মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছে গেলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আর এবার বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, তৃণমূলের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। দুর্গাপুরে হুড খোলা গাড়ি থেকে নামতেই গো ব্যাক স্লোগান শুনতে হলো দিলীপ ঘোষকে। পাল্টা হুঁশিয়ারি যদিও দিতে ছাড়েননি দিলীপ ঘোষ, তিনি বলেছেন যে সন্ত্রাস তৈরি করে তৃণমূল আটকাতে পারবে না তাকে, এমনটাই কিন্তু বলেছেন। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদেরকে, যেখানে দুর্গাপুরে সেখানেই নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ এবং সেই সময়ই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দিলীপ ঘোষকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং তারই পাল্টা দিয়েছেন যদিও দিলীপ ঘোষ। আমরা এই নিয়ে কথা বলবো সঞ্জীব সুই আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জীব, আজ যখন নির্বাচনী প্রচার স্বার্থে যান দিলীপ ঘোষ, তাকে লক্ষ্য করেই গো ব্যাক স্লোগান দিল তৃণমূলের কর্মী সমর্থকরা, পাল্টা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি ঠিক কি বললেন, কি পরিস্থিতি ছিল সেই সময়? দিলীপ ঘোষ আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারে বেরিয়েছেন এবং যখন সে 23 নম্বর ওয়ার্ড মানে বন্ধ এমসি এলাকায় যখন প্রচার করতে আসে 23 নম্বর ওয়ার্ডে, তখন সেখানে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দেয়, তাকে গো ব্যাক স্লোগান দেয়। এরপর দিলীপ ঘোষ যে সাংবাদিক বৈঠক করেন দুর্গাপুরে, সেখানে তিনি বলেন যে এরা পার্টি অফিসের ভেতর থেকে গো ব্যাক স্লোগান দিচ্ছে, কিন্তু এদের রোডে বেরোনোর ক্ষমতা নেই, বাইরে বেরিয়ে এই স্লোগান দেওয়ার ক্ষমতা নেই, কারণ হারামের খেয়ে এদের গায়ে চর্বি হয়ে গেছে। আমার গায়ে মাসেল আছে, আমার শরীরে চর্বি নেই, মাসেল আছে, কিন্তু ওদের গায়ে শুয়োরের মতো চর্বি। ওরা রোদে বেরিয়ে কি লড়াই করবে? আমরা রোদে বেরিয়ে লড়াই করি। এই প্রতিক্রিয়া তিনি দেন সাংবাদিক বৈঠকে আজকে গো ব্যাক স্লোগানের পরিপ্রেক্ষিতে। বেশ, ধন্যবাদ তোমায়। সঞ্জীব সুই আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, আজ দুর্গাপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে সেই স্লোগান দেওয়ার অভিযোগ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুর্গাপুরে হুটখোলা গাড়ি থেকে নামতেই তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থক। পাল্টা দিলীপ ঘোষ তিনি যেমনটা বলেছেন, সন্ত্রাস তৈরি করে তৃণমূল আটকাতে পারবে না তাকে। নির্বাচনী প্রচারে গিয়ে প্রায়ই বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ এবং আজ তাকে গতকালের পর আজও গো ব্যাক স্লোগান এবং তাকে ঘিরে রীতিমতো তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন, গো ব্যাক স্লোগান দিতে থাকেন দিলীপ ঘোষকে। একদমই তাই, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে দেখতেই পাচ্ছেন যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি আজকে নির্বাচনী প্রচার স্বার্থে গিয়েছিলেন এবং সেই সময়ই তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তৃণমূলের কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এবং তার পাল্টা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি বলেছেন সন্ত্রাস তৈরি করে তৃণমূল আটকাতে পারবেন। অনুব্রতহীন বীরভূম, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবরাজপুরের খয়রাশোলে জনসভা রয়েছে। বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনেই প্রচার রয়েছে অভিষেকের। একদমই তাই, এবং বীরভূমের খয়রাশোলে সেখানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই জনসভা করার পর তিনি পৌঁছে যাবেন পূর্ব বর্ধমানের জামালপুরে। সেখানেও একটি সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর কিছুক্ষণ পরেই সেই সভা শুরু হবে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে নির্বাচনী প্রচারে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দুটি সভা করার কথা রয়েছে, একটি বীরভূমে, অন্যটি পূর্ব বর্ধমানে। বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, তার সমর্থনে আজকে তিনি প্রচার সারবেন তিনি। পাশাপাশি পূর্ব বর্ধমান সেখানকার জামালপুরেও সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের জামালপুরে সভা রয়েছে, দুবরাজপুরের খয়রাশোলে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা 3 বারের সাংসদ শতাব্দী রায়, আর এবারেও প্রার্থী হয়েছেন তিনি, এবং শতাব্দী রায়ের সমর্থনেই প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ পূর্ব বর্ধমান পাশাপাশি বীরভূমে সেখানে জনসভা করার কথা রয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে জনসভা রয়েছে এখানে শতাব্দী রায় তিনি তৃণমূল প্রার্থী হয়েছেন, পাশাপাশি পূর্ব বর্ধমানে সেখানেও জামালপুরে সভা করবেন আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে জনসভা সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন। এবং এই মুহূর্তে সরাসরি আমরা নজর রাখবো, আমাদের সঙ্গে মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি। মনা, আজ বীরভূমে সেখানে শতাব্দী রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে উপস্থিত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি আবহ এই মুহূর্তে? একদমই তাই, দেখো আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি হচ্ছে না, মনার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব, তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে আজ অনুব্রতহীন বীরভূম সেখানেই কেষ্টগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাবেন, নির্বাচনী প্রচারে উপস্থিত হবেন তিনি। দুবরাজপুরের খয়রাশোলে সেখানে একটি জনসভা করবেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনেই আজকে তার এই জনসভা। পাশাপাশি পূর্ব বর্ধমানের জামালপুরেও সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের জামালপুরের সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, পাশাপাশি খয়রাশোলেও সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে হবে এই সভা, এবং টানা 3 বারের সাংসদ শতাব্দী রায়, এবার তাকে নির্বাচনে প্রার্থী করা হয়েছে। সেক্ষেত্রে অনুব্রতগড় বীরভূম যেখানে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, তৃণমূল কর্মী সমর্থকরা তারা একে একে উপস্থিত হয়েছেন সেখানে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে দুটি জনসভা রয়েছে আজকে, একদিকে বীরভূম অন্যদিকে পূর্ব বর্ধমানে সেখানে সভা রয়েছে। আমরা আবারও সরাসরি কথা বলবো, মনা বীরবংশী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। মনা, যেমনটা বলছিলেন একদমই অভিক, দেখো খয়রাশোল ব্লকের গোষ্ঠডাঙ্গাল যে মাঠে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি দেখছো সভাস্থল। এই সভাস্থল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি ঠিক কি বার্তা দেন সেটাই কিন্তু জেলার যে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। অবশ্যই শাসক দলের নেতারাও কিন্তু সেই বার্তা নিয়েই, তুমি জানো যে আগামী 13ই মে 4র্থ দফার নির্বাচন বীরভূমে, সেই নির্বাচনে কিন্তু ভোট করাবে। তুমি জানো অবশ্যই আজকের এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই রাজনৈতিক মহল মনে করছে যে এই দুবরাজপুর বিধানসভার খয়রাশোলকে বেছে নেওয়ার তার অন্য সমীকরণ রয়েছে। তুমি যদি বিগত যে নির্বাচনগুলো তুমি যদি দেখো, আমরা যদি দেখি 2023-এর যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে দুবরাজপুর বিধানসভার বিশেষ করে খয়রাশোল যে ব্লক, সেই খয়রাশোল ব্লকের অধীনে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে তার মধ্যে অবশ্যই সেখানকার ফলাফলে যথেষ্টই বেগ পেতে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। শুধু তাই নয়, দুবরাজপুর পুরসভা তৃণমূলের দখলে থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে 2019-এর লোকসভা নির্বাচন, 21-এর বিধানসভা নির্বাচন, এই সমস্ত নির্বাচনগুলিতে দুবরাজপুর বিধানসভা কিন্তু কার্যত কিন্তু একেবারে পিছনের সারিতে, এমনটাই কিন্তু ফলাফল। এবং তুমি জানো যে বীরভূম লোকসভা কেন্দ্র, বীরভূম জেলার যে 11টি বিধানসভা কেন্দ্র, তার মাত্র একমাত্র বিধানসভা কেন্দ্র যেটি হচ্ছে দুবরাজপুর, সেটি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির দখলে রয়েছে। খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের যে একটা ড্যামেজ পরিবেশ, তৃণমূলের একটা যে খারাপ পরিবেশ এই দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে, সেটা এই ড্যামেজ কন্ট্রোল কতটা করা যায় তার কারণেই কিন্তু মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে চলে আসবেন, এবং দুপুর 1টা নাগাদ মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে তার রাজনৈতিক কর্মসূচি এবং সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন। অবশ্যই বীরভূম লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, তিনি সেখানে থাকবেন। জেলার যারা কোর কমিটির সদস্যরা রয়েছেন, বিশেষ করে তুমি যদি বলো বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ থেকে শুরু করে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী থেকে শুরু করে সকলেই তারা কিন্তু থাকবেন, জেলার নেতারাও থাকবেন। খুব স্বাভাবিকভাবে একেবারে অবশ্যই নজর থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই জনসভার দিকে। আপাতত ধন্যবাদ মনা তোমায়, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই আজকে জোড়া সভা রয়েছে পূর্ব বর্ধমান পাশাপাশি বীরভূমে। এতক্ষণ বীরভূমের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা শুরু হতে চলেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর যে সভা রয়েছে আজ আসানসোলে, সেদিকে আমাদের নজর রয়েছে। আসানসোলে জোড়া সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচনী প্রচার সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একদমই তাই। আজ আসানসোলে সেখানে জোড়া সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে কুলটি, অন্যদিকে আসানসোল। এই দুই জায়গাতে নির্বাচনী সভা করবেন তৃণমূল সুপ্রিমো শত্রুঘ্ন সিনহা। তৃণমূল প্রার্থী, তার সমর্থনেই আজকের এই সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কুলটি তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনেই নির্বাচনী জনসভা করবেন। আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, আসানসোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করবেন তিনি। এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি? তৃণমূল কর্মীর সমর্থকরা তারা এসে পৌঁছেছেন সেখানে, কি ছবি ধরা পড়ছে, কতটা সাড়া পাওয়া যাচ্ছে এই সভা ঘিরে? দেখো ভাস্বতী, তোমাকে বলে রাখি যে আসানসোলের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তার সমর্থনে আজকে আসানসোলের জোড়া নির্বাচনী সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং যে একটি হচ্ছে আসানসোলের যে কুলটি, সেই কিশোর সংঘ মাঠ নিয়ামতপুর অঞ্চলে, সেইখানে একটি জনসভা, এবং দ্বিতীয় জনসভা হচ্ছে আসানসোলের উষাগ্রাম বয়েজ স্কুলে। এই দুটি জায়গায় তিনি আজকে জনসভা করবেন। এবং কিছুক্ষণের মধ্যেই যে কুলটির যেই নিয়ামতপুরে অঞ্চলে যে মাঠ, সেই কিশোর সংঘের মাঠে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসবেন এবং নির্বাচনী জনসভায় তিনি বার্তা দেবেন বেশ কিছু সাধারণ মানুষের উদ্দেশ্যে। এবং তিনি, তুমি ওকে জানা রাখো, জনগণের গর্জন এবং বাংলা বিরোধীদের বিসর্জন, এই স্লোগান সামনে রেখে আজকে এই জনসভা শুরু হবে। এবং এই আজকে যে জনসভায় তোমাকে বলে রাখি, দেখো ইতিমধ্যেই ভিড় উপচে পড়েছে এবং সাধারণ মানুষের যে ভিড় যা চোখে পড়ার মতো। তোমাকে দেখাচ্ছি আমি তোমাকে যে মহিলাদেরও ভিড় যেমন উপচে পড়েছে এই জনসভা ঘিরে। এবং তোমাকে বলে রাখি যে পুলিশি কড়া পদক্ষেপ সেটাও আমাদের নজরে পড়েছে। এবং তোমাকে বলে রাখি যে এই যে আজকে যে এই যে নির্বাচনী জনসভা, এই জনসভার মধ্যে তোমাকে একটা কথা বলে রাখি যে কিছুক্ষণ আগেই দেখা যায় এই নির্বাচনী জনসভাতেই তৃণমূলের মধ্যে একটি কিছু নেতৃত্ব গুরুত্ব না পাওয়ার কথার জন্য তারা বিক্ষোভ প্রকাশ করেছিল। এবং যদিও পরে মেয়রের হস্তক্ষেপে তা মিটে যায়, কিন্তু আজকের এই যে জনসভা, এই জনসভায় নতুন কি মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন সেই দিকেই লক্ষ্য রাখবে আমাদের। একদমই পবিত্র, যে ছবি তুমি তুলে ধরলে, ইতিমধ্যেই তৃণমূলের কর্মী সমর্থকরা তারা একে একে আসতে শুরু করেছেন এবং যথেষ্টই ভিড় হচ্ছে সেই সভা ঘিরে, যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলো। ধন্যবাদ জানাবো। আসানসোল থেকে সরাসরি ছিলেন পবিত্র বন্দ্যোপাধ্যায়। অন্যান্য আরো খবরের আপডেট নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, এত কষ্ট করে খুঁজে বেছে এনে বীরভূম সিটে একজন ক্যান্ডিডেট দিয়েছিল, সেটাও গেল। বিজেপিকে টুইটে খোঁচা দিয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। রাজ্য সরকারের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল করেছে নির্বাচন কমিশন। শুক্রবার এই খবরে খুব কষ্ট হচ্ছে বলেই প্রতিক্রিয়া দিলেও এদিন ফের টুইটে খোঁচা বিজেপিকে। 13ই মে বীরভূমে চতুর্থ দফায় লোকসভা নির্বাচন, তার আগে তৃণমূল প্রার্থীর টুইটে রাজনৈতিক মহলে শুরু তরজা। বিজেপি প্রার্থী দেবাশিস ধর, যার মনোনয়ন ইতিমধ্যেই বাতিল হয়েছে, রাজ্য সরকারের তরফে নো ডিউজ সার্টিফিকেট দেওয়া হয়নি। আর সেই নো ডিউজ সার্টিফিকেট অর্থাৎ ছাড়পত্র না মেলায় বিজেপির তরফে নতুন প্রার্থী করা হয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রের জন্য দেবতনু ভট্টাচার্যকে। আর তা নিয়ে ইতিমধ্যেই যেরকম রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে, শতাব্দী রায় তিনি এবার সরাসরি বিজেপিকে খোঁচা দিয়েছেন টুইটে। বীরভূম লোকসভা কেন্দ্রে নয়া প্রার্থী দেবতনু ভট্টাচার্য। দেবাশিস ধরের মনোনয়ন বাতিলের পর দেবতনুকে প্রার্থী করে কমিশন। প্রার্থী ঘোষণা হওয়ার পরেই সাঁইথিয়া বিধানসভার মোহাম্মদ বাজার থেকে প্রচার অভিযান শুরু করেন দেবতনু ভট্টাচার্য। 2021-এর বিধানসভা নির্বাচনের বেশ কিছু আগে দেবতনু ভট্টাচার্য তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং এই মুহূর্তে বীরভূম লোকসভা কেন্দ্রের ক্লাস্টার ইনচার্জ হিসেবেও তিনি কাজ করছেন। এবং দেবতনু ভট্টাচার্য তিনি হচ্ছেন নয়া প্রার্থী। দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করার পরেই বিজেপির তরফ থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে এবং তিনি আজ সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েছিলেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে জনসংযোগ সারেন দেবতনু ভট্টাচার্য। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ঋতুভাষ চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। ঋতুভাষ, দেবাশিস ধরের মনোনয়ন বাতিলের পর নতুন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য, কতটা সাড়া পাচ্ছেন মানুষের?
দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হওয়ার পর কার্যত জেলা জুড়ে রাজনৈতিক একটা চাপানোতর তৈরি হয়েছিল এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তারই মধ্যে গতকাল আমরা দেখেছিলাম প্রার্থী ছাড়াই বিজেপির পতাকা নিয়ে প্রচারে বেরিয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব। কিন্তু তারপরে আজ সকাল থেকে দেখা গেল বীরভূমের যে মোহাম্মদ বাজার এলাকা সাঁইথিয়া বিধানসভার সেখানে দেবতনু ভট্টাচার্য প্রচারে বেরিয়েছেন এবং তিনি মানুষের সাড়াও পাচ্ছেন, বেশ ভালোই সাড়া পাচ্ছেন। তবে এই ভোটে এখন কি হয় সেটাই দেখার। যদিও দেবাশিস ধর নিজেও তিনি এখন দুবিধায় ভুগছেন, তো হাইকোর্টের কি রায় আসে সেদিকেই তিনি তাকিয়ে আছেন। কিন্তু পাশাপাশি যে দেবতনু ভট্টাচার্য তিনি কিন্তু প্রচার ছাড়ছেন এবং যে বিজেপির জেলা নেতৃত্ব তারা কিন্তু এখন দেবতনু ভট্টাচার্যের ওপরেই ভরসা রাখছেন। বাসতী, ধন্যবাদ ঋতুভাস। অন্যদিকে হেঁটে ভোট প্রচার করলেন অধীর চৌধুরী। শনিবার সকালবেলাতেই বহরমপুরের খাগড়া মসজিদ মোড় থেকে কুঞ্জঘাট পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তা হেঁটে প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে পায়ে হেঁটেই প্রচার স্বার্থে দেখা গেল এদিন। কংগ্রেস ও সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই ভোট প্রচার করার সময় স্থানীয় মানুষের মধ্যে কেউ কেউ তাকে ফুলের মালা পরিয়ে দেন। অনেকে আবার কাছে গিয়ে হাতও মেলান, কেউ আবার সামনাসামনি গিয়ে অভিনন্দন জানান অধীর চৌধুরীকে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে, যেখানে শনিবার সকাল সকাল জনসংযোগ স্বার্থে বেরিয়ে পড়লেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। আরো বারো এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।